পৃথিবীর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা। পৃথিবীতে যত দক্ষতা আছে, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে যত দক্ষতা আছে, পৃথিবীতে যত দক্ষতা আছে, পাবলিক স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন্যান্স অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট স্কিল অল ওভার দ্য স্কিল। যত দক্ষতা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কথা বলা। কথা বলা, বলা যে কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বমাত। আপনি যদি কথা বলতে পারেন আপনি বিশ্বমাত করতে পারবেন। এবং কথার বিষয়ে শুধুমাত্র এমফেসাইজ শুধু সাধারণ মানুষজন করে নাই। ইফ ইউ লুক টু দ্য রিলিজিয়ান, আপনি যদি আমাদের ধর্মের দিকে তাকান তাহলে সবচেয়ে বেশি এমফেসাইজ করেছেন কথা বলা, দক্ষতা শিকার বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাওয়াইজাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম, তোমরা কথা বলো, তোমরা বিতর্ক করো, বিল্লাতি আহসান, অতি উত্তম পন্থায়। আল্লাহ তাআলা এখানে আহসান তাফজিল ব্যবহার করেছেন, এখানে আল্লাহ তাআলা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো অতি উত্তম পন্থায়। এবং আল্লাহ রাসূলের একটা চমৎকার হাদিস আছে। আল্লাহ রাসূলের কাছে তামিম গোত্রের 3 জন প্রভাবশালী ব্যক্তি আসছেন। ব্যক্তি এসে একজন যিনি সর্দার, তিনি তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন, ব্যাপকারে প্রশংসা করছেন। তিনি যখন তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন তখন তিনি বললেন, আমি কি বলবো আমার বিষয়ে, আমার বিষয়ে, আমার সাথে যারা আসছেন তারাই আমার বিষয়ে, আমার আমর আছেন, আমর আমার বিষয়ে বলতে পারবেন। তা আমর আর আল্লাহ রাসূলের সামনে তার বেশি প্রশংসা করলেন না, বললেন যে আমর বললেন উনি খুবই প্রভাবশালী মানুষ, খুবই ভালো মানুষ। তখন যে সর্দার সে চেতে গেল, মেজাজ খারাপ হয়ে গেল যে তুমি আমাকে হিংসা করো, তুমি আমার ব্যাপারে কোনো প্রশংসা করলে না। তখন আমর নিজের মেজাজ খারাপ হলো, আমর বলে আপনি তো খুব বাজে একটা মানুষ। তখন আমর চিন্তা করলো আল্লাহ রাসূলের সামনে আমি একবার বললাম, তার প্রশংসা করলাম, আবার একবার তার বিদ্রূপ করলাম, তাহলে আল্লাহ রাসূল তো খারাপ কিছু ভাববে। তখন তিনি বললেন, আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম এগুলো সত্য, এবং দ্বিতীয়বার যে কথাগুলো বলেছি এগুলো মিথ্যা নয়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, ইন্নাল বায়ানু লা সিহরান মিনাল্লাহ সিহরান, কিছু কথা আছে যার মধ্যে জাদু আছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, জাদু যেমন মানুষকে অবাক করে ফেলে, জাদু যেমন মানুষকে তার অধীনস্থ করে ফেলে, তেমনি কিছু বক্তা আছে যারা কথা বললে চারপাশের মানুষকে বশ করে ফেলে। তার মানে আপনি যদি কথা বলার যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি চারপাশে মানুষকে আপনি বশ করতে পারবেন। বনি ইসরায়েলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আসছিলেন। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। তিনি সবসময় একটা দোয়া পড়তেন। তিনি বলতেন যে রাব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি। লিসান মানে জিহ্বা, আরবিতে লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। যে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ওয়াকি হারুন, এবং আমার ভাই হারুনকে তুই আমার সহপাঠী বানিয়ে দাও। হারুন আলাইহিস সালাম উনি তখন নবী ছিলেন না, কিন্তু উনি চমৎকার কথা বলতে পারলেন, তো কথা বলতে পারতেন। তখন তিনি বললেন তুমি আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী বানিয়ে দাও। তার মানে পরবর্তীতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা শুনে তার কথাকে কবুল করে পরে মুসা আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। তার মানে কথা বলা শুধু নট অনলি ইফ ইউ লুক টু দ্য অ্যানাদার রিলিজিয়ন, পহিতন প্রকৃতি বিলক্ষণী কন্যা ক্রং গ্রাহিত শ্রী, বলা আছে যে তোমার শ্রী যদি চমৎকার হয় তাহলে তুমি মানুষকে ধর্মের পথে তুমি চমৎকারভাবে ডাকতে পারবা। এই জন্য আপনারা এখানে যারা আছেন পাবলিক স্পিকিং, শুধুমাত্র পাবলিক স্পিকিং যে শুধু করবেন নিজেকে দক্ষতা বৃদ্ধির জন্য না, পাবলিক স্পিকিং আপনি করবেন, আপনি করলে আপনার ধর্মীয় যে কার্যক্রমগুলো সে কার্যক্রমগুলো আপনি করতে পারবেন। আমি আজকে এখানে যারা প্রথমে কিছু কথা বলেছেন আমি কয়েকটা পরামর্শ দিয়ে পরামর্শ শেষ করব যে পাবলিক স্পিকার হওয়ার জন্য কি কি দক্ষতার প্রয়োজন হয়। প্রথম কথা হচ্ছে কনফিডেন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাস। এখানে যারা আসছেন, যারা দাঁড়িয়েছেন, সে কিন্তু চমৎকার কথা বলতে পারে, কিন্তু এখানে দাঁড়ানোর পরে তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। যখন দেখবেন আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনি একটা ব্যায়াম করবেন। ব্যায়ামটা হচ্ছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস টানবেন। যখন দেখবেন আপনি এখানে দাঁড়ানোর পরে আপনার দেখবেন শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। পৃথিবীর মনে রাখবেন পৃথিবীর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা। সবচেয়ে কঠিন। আপনার গামা পালোয়ানের নাম শুনেছেন না? গামা পালোয়ান একবার আল্লামা ইকবালকে বলেছেন যে তোমরা কি বলো, শুধু কথা বলো। কথা বলা তো একটা ব্যাপার, কোনো ব্যাপারে না। আল্লামা ইকবাল তাকে একটা স্টেজে নিয়ে গেলেন, স্টেজে নিয়ে ঘোষণা দিলেন আপনাদের সামনে আজকে কথা বলবেন পৃথিবীর মাতানু সবচেয়ে বড় কুস্তিগির, যিনি খুবই জনপ্রিয় এবং পৃথিবীতে কুস্তি দিয়ে পৃথিবী জয় করেছেন, গামা পালোয়ান এখন আপনাদের সামনে কথা বলবেন। গামা পালোয়ান স্টেজে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তখন দেখলো যে তার মাথা থেকে শুধু পানি পড়ছে, ঘামে শুধু কাঁপছেন, আর খালি মাইকটা নিয়ে ফু ফু করছেন। গামা পালোয়ান কথা বের হচ্ছে না। লাস্টে সে বললেন আপনারা সবাই কুস্তি প্রতিদিন সকাল বিকাল কুস্তি করবেন, হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মনের জন্য খুবই ভালো, এবং কি কুস্তি দিয়ে আপনার জীবনকে শেষ করবেন আপনি। এ বলে সে শেষ করে কোনো মতে নেমে গেল।
পরবর্তী গামাবুল আল্লাম ইকবালকে বললেন, আপনি আমাকে কি কথা বলতে দিলেন? আপনি এমন একটা, যে আমি পৃথিবীতে এত জায়গায় আমি কুস্তিগিরি করেছি, কখনো আমার শরীর থেকে একটু ঘাম বের হয় নাই, আর আজকে আপনার 5 মিনিটে আপনি আমার পুরো শরীরে ঘাম বের করে ছাড়লেন। তার মানে তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো, মন খারাপ করছো যে তুমি কথা বলতে পারছো না, তুমি এখানে দাঁড়িয়ে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, তুমি মন খারাপ করবা না। কিন্তু কথা বলা এত সহজ কাজ না, কথা বলা এত সহজ কাজ না। এই জন্য তুমি যখন স্টেজে দাঁড়াবা, তখন তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো, আমি বাংলায় কথা বলছি, এখানে বাংলাটা শিক্ষক আছে, সে যদি আমার ভুল ধরে। তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো, আমি ইংরেজিতে কথা বলছি, ইংরেজি একজন শিক্ষক আছে, উনি যদি আমার ভুল ধরে। তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো, আমি আরবিতে কথা বলছি, আরবিতে মাওলানা সাহেব আছে, সে যদি আমার ভুল ধরে, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। তোমাকে মনে করো, তুমি যখন দাঁড়াবা, মনে করবে এখানে যারা আছে সব গরু, আর তুমি হচ্ছে গুরু। তুমি যদি নিজেকে গুরু ভাবো, তুমি মনে করতে এখানে যারা সব ছাগল, আর আমি হচ্ছে রাম ছাগল, মানে সবচেয়ে বড় ছাগল। তার মানে তুমি এখানে যখন দাঁড়াবা, কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে। একবার একটা ছেলে ভাইভা দিচ্ছিলেন, তো ভাইভাতে বসছেন, টেবিলের সাথে কম্পন সৃষ্টি হচ্ছে টেবিলে। তো ওই টিচার বললো, কি বাবা তুমি কাঁদছো কেন? তো স্যার প্রশ্নটা একটু করেই দেখেন না। মানে প্রশ্ন করার আগে কাঁপাকাঁপাই শুরু হয়েছে। তার মানে তুমি যখন এখানে দাঁড়াবা, তোমাদেরকে বলবো যারা ইনিশিয়াল ডিবেটার আছো, কথা বলতে চাও, যখন স্টেজে দাঁড়াবা, তখন মনে করবা তুমি এখান থেকে সব জানতা শমশের, সবার চেয়ে তুমি বেশি জানো, কাউর দিকে তাকাবা না, তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যখন কথা বলতে দাঁড়াবা, তোমাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবাদী হইতে হবে। আমরা যুক্তি ছাড়া তুমি এখানে কথা বলতে পারবে না। তুমি যখন এখানে দাঁড়াবা, তোমার মধ্যে যুক্তিবোধের শুদ্ধতম প্রকাশ থাকতে হবে, লজিক্যাল হইতে হবে। লজিক্যাল যেমন একবার একটা ইসলামিক স্কলারকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন, ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয়, তাহলে আপনারা হিন্দুদেরকে মক্কা শহরে ঢুকতে দেন না কেন? ইজ ইট আ ভায়োলেশন অফ ইউনিভার্সালিটি? এটা কি আপনার বিশেষত্বর এটা ইউনিভার্সাল ভায়োলেশন নয় কি? তিনি বলেন, আপনি কোন দেশের বাসিন্দা? বলে, আমি বাংলাদেশের বাসিন্দা। আপনি কি বাংলাদেশ সব জায়গায় যেতে পারেন? বলছে, হ্যাঁ যেতে পারেন। আপনি ক্যান্টনমেন্টে যেতে পারেন? বলছে, না আমি তো ক্যান্টনমেন্টে যেতে পারি না। কেন যেতে পারেন না? ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ রাইট টু ইন্টার অ্যান্ড এক্সিট এনি কাইন্ডস অফ প্লেস অফ বাংলাদেশ। তাহলে আপনি কেন যেতে পারেন না? বলে, তারা ঢুকতে দেয় না। বলছে, যেহেতু তারা ঢুকতে দেয় না, আপনি কি তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেন? ইউ ক্যান সুট অ্যাগেইনস্ট হিম, আপনি তার বিরুদ্ধে মামলা করেন। বলছে, না মামলা করলেও কাজ হবে না। তখন তিনি বলেন, দেখেন ক্যান্টনমেন্ট হচ্ছে এমন একটা জায়গা, ওই জায়গায় ওই ব্যক্তি ঢুকতে পারবে, সে তার দেশের জন্য জীবন দিতে পারবে, তারাই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে। তেমনি মুসলমানদের জন্য একটা ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর। মক্কা শহরে সেই যেতে পারবে যে ইসলামের জন্য জীবন দিতে পারবে, সেই ঢুকতে পারবে। ইটস দ্য প্রিন্সিপাল অফ ইথিক্স, ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক, ইটস দ্য রুলস অফ লজিক। আপনাকে লজিক্যাল হইতে হবে। আপনি যখন কথা বলতে আসবেন, আপনি যদি লজিক্যাল না হন, একবার একটা আস্তিককে প্রশ্ন করেছে, বলেছে, আমি আপনাকে আপনার ধর্ম আমি মেনে নিব যদি আপনি আমাকে 2টি প্রশ্নের উত্তর দেন। বলছে, কি প্রশ্ন? বলছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে আল্লাহ আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি এই যেটা দেখি না সেটা, আরেকটা হচ্ছে আপনারা বলেন শয়তান হচ্ছে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তো শয়তান তো আগুনের তৈরি, শয়তানকে আগুনে জ্বালালে সে তো শক্তিশালী হওয়ার কথা, সে তো অনেক বেশি শক্তিশালী হবে। তখন তিনি কি বললেন? তিনি করলেন, তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন। এই তো সমস্যা, আপনাদের মুসলমানদের এক সমস্যা, কথা না বললে আপনারা হয়তো বোম মারেন, না হলে ইট মারেন। বলছে, আপনি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। তুমি মেরেছো, আমি ব্যথা পাবো না? কোথায় ব্যথা পেয়েছেন? এখানে। ব্যথাটা দেখান তো। ব্যথা কি দেখানো যায়? এটা তো অনুভব করা যায়। তখন আস্তিক বলল, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায়। বলছে, আপনি কি ব্যথা পেয়েছেন? সত্যি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। কেন? ইটটা তো মাটির তৈরি, আর আপনার শরীর তো মাটির তৈরি, তো মাটি দিয়ে মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পেলেন কেন? তিনি বললেন, না এটা তো সত্য কথা। আগুন যদি, তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায়, তেমনি শয়তান আগুনের তৈরি, তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে। ইটস এ লজিক। এই জন্য আপনারা যারা এখানে কথা বলবেন, আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে। ইউ হ্যাভ টু বি লজিক্যাল। তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ, তথ্যবহুল হইতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান। কোনো কিছু আপনি মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন। আপনি এখানে দাঁড়িয়ে কথা, আপনাকে টপিক দেওয়া হলো গ্রিন হাউস ইফেক্ট নিয়ে। আপনি যদি বলেন, আমি আর্টসের স্টুডেন্ট, আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, কাজ হবে না। আপনি যখন এখানে দাঁড়িয়েছেন, আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। আপনাকে যদি বলা হয় যে ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা কি? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের মূল কারণ কি? আপনি যদি বলেন যত্রতত্র পার্কিং, এই সেই কারণে, এটা বললে হবে না। একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হতে হবে। আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের 25% প্রয়োজন হয় রাস্তা, কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র 8% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% রাস্তা না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না। ইটস ইনফরমেশন। ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন।
চতুর্থ যে গুণটি আই কন্ট্যাক্ট, এখানে যারা দাঁড়িয়েছেন অনেকে আমি দেখেছি আপনারা আই কন্ট্যাক্ট ভালো করে করেন, কেউ নিচের দিকে তাকিয়েছিলেন, কেউ উপরের দিকে তাকিয়েছিলেন। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য হলে ডিবেট করতাম। তা আমাদের রোকেয়া হলের সাথে একটা ডিবেট ছিল, তো রোকেয়া হলের সাথে মেয়েদের হলে ডিবেট। তা আমরা বিশ্ববিদ্যালয় কখনো ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না, মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না। তো বিতর্কিক হলে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো সকল অডিয়েন্স মেয়ে, বিতর্ক করছে আমরা 3টা ছেলে আর 3টা মেয়ে, আর অডিয়েন্স যারা আছে সবাই মেয়ে। এখন আমার সাথে আমার এক বন্ধু ছিল, সে পাঞ্জাবি টাঞ্জাবি পরে মানসাতে পরে আসে পাঞ্জাবি পরা। সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো, ওই পাশ থেকে একটা মেয়ে তারা চোখ মেরে দিছে, মানে তার কনফিডেন্স লেভেল লো করার জন্য। পরে দেখলাম সে এত সুন্দর করে বিতর্ক করলো, আমি বললাম কি রে আজকে এত জজবা কেন তার, মানে সে উড়াই ফেলতেছে সব কিছু, মানে তার কথা হচ্ছে আমারে চোখ মারলো। পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমরা তো ঘটনা ঘটে গেছে অনেক কিছু আমরা তো জানি না, ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তারা চোখ মেরে দিচ্ছে। চোখ মারে যে মেয়ে তো আর মুখ থেকে কথা স্পিকার আমরা আপনি ঘটনা কি, বন্ধু কিছু টেবিলের নিচে মাথা দিয়ে হাসে, বন্ধু কি বন্ধু কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলছে প্রতিশোধকে ফরজ করছে, আমি প্রতিশোধ দিয়ে দিছি। কি হয়েছে, চোখ মেরে দিছি। মেয়েটার কথা হচ্ছে আমি বোরকা পরি না, আমি শাড়ি পরি, আমি একটা হুজুরকে চোখ মারতেই পারি, কারণ একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো। এ বলে 5 মিনিট কথার মধ্যে 3 মিনিট তার খালি মানে কথাই আসে না তার। পরবর্তী আমরা জয়লাভ করলাম। এই জন্য তোমরা যারা কথা বলবা তোমাদেরকে চোখ মারার সম্ভাবনা আছে। ধরো তুমি এখানে কথা বলতে, কেউ যদি বলে কি হচ্ছে, দেখবা তোমার কনফিডেন্স লেভেল আরো লো হয়ে যাবে। এই যখন কথা বলবা চোখের দিকে তাকাবা কোথায়, কপালের দিকে। যত টিপে টিপি করো লাভ হবে না। কপল কোনটা ছিল তো, কপল গাল, আর এটা হচ্ছে কপাল, এটা হচ্ছে কপল। কবি একবার লিখছে না, হ্যাঁ বললো কি বলছে, এই কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে, মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে, লিখে ফেলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। তো কবি মানুষ একবার লিখলেও তো কাটতে পারবে না, তো পরে লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে, মানে উল্টা আর কি, পানির নিচে পড়ে। এই জন্য তোমরা যখন কথা বলবা কপালের না, কপালের দিকে তাকাইলেও কিন্তু চোখের দেখবা ঝামেলা আছে, কপালের দিকে তাকাবা। যত টিপে টিপি করে কোনো লাভ হবে না। তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ, যে তোমরা এখানে দেখেছি যে হাত নিয়ে বিপদে পড়ে গেছে, এই হাতটা কি করতাম, আল্লাহ যদি হাতটা না দিত, যদি স্ক্রু সিস্টেম দিত, তাহলে কেটে খুলে কোনো মধ্যে পকেটের মধ্যে রেখে হাতটা নিয়ে ঝামেলা, মানে তোমার হাত নিয়ে তুমি বিপদে পড়ে যাও। দেখবে যে আমাদের কিছু হুজুর আছে ওয়াজ করার সময় আমি এতই ভালোবাসি এমনি বলে মাইক টেক সব উড়ে না। তুমি তোমার হাত দিয়ে ভাবসাব দেখানোর দরকার নেই, তুমি তোমার শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন শব্দটা কীভাবে বলো, তুমি যদি বলো আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি বলো আমি একটা স্বপ্ন দেখছি, মা তোমার ঘরে স্বাদ হয়েছে। বাংলায় বলে দন্তস নিচে যদি ব হয় দন্তসাকে শাসাঘাত করতে হয়, যেমন একটা স্বপ্ন দেখেছি, মা তোমার খুব স্বাদ হয়েছে, আর তুমি স্বাদ হয়েছে কেমন না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীন জাতি না, স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীন জাতি। তার মানে তুমি যখন উচ্চারণে আমার মাথার উপর একটা বজ্র পড়েছে, বজ্র ছোট, তুমি যদি বলো বজ্র পড়েছে তাহলে কি তোমার বলতে হবে বজ্র বলতে হবে, নো নিড। এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাতটা কোথায় রাখবা, যখন ডায়াস থাকবে ডায়াসের মধ্যে রাখবা, আর যখন থাকবে তখন তোমার হাতটা কীভাবে কোন স্টাইলে থাকবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটা তোমার কথাই দিয়ে বলবে, তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে করলে পাগল মনে করবে মানুষ, নো নিড। তোমাকে জাস্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা ডায়াসে যখন দাঁড়াবা, অনেকে দেখবে শুয়ে পড়ো গান গাইতেছে, এগুলো হবে, তোমাকে দাঁড়াইতে হবে এভাবে ডায়াস যদি থাকে। আরেকটি হচ্ছে ভোকাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকালটা মানে দেখো ভোকালটা কেমন হচ্ছে, তোমরা অনেকে দেখবে যে বিটিভি দেখছো, বিটিভি দেখবে আনন্দের খবর, আবার সুখের খবর শোকের খবর একই স্টাইলে বলে। হ্যাঁ আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা খুব আনন্দিত, মনে হচ্ছে যে বাংলাদেশে কেউ মারা গেছে না, আবার কেউ মারা গেলেও সেম স্টাইল। আবার কিছু রেডিও আছে যারা সুখের খবরকেও এমনভাবে হাই জানেন কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস মারা গেছে, আমরা খুব শোকাহত। কি রে বেটা, তুই কি শোকাহত নাকি আনন্দিত, আমরা তো বোঝা মুশকিল। তার মানে আপনাকে যেটা যে ঢঙ্গে বলা, আপনাকে যদি বলবীর বলতে দেওয়া হয়, আপনি যদি বলবীর বল উন্নত মমশি শির নেহারি আমার নত শির, আবার আপনাকে নিজ স্বপ্নভঙ্গ আজি প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর, আর কেমনই পুষিল প্রাণের আধারে বললে হবে না। বলবীর ঢঙ্গ, বলবীর বল উন্নত মমশির শিরনিহারি আমারই নত শিরই শিকর হিমদ্রীর, বলবীর আমি চির উন্নত মমশির, আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস, বলবীর। আবার আজি প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান,
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। যেটা যে স্টাইলে বলবো। আমি সর্বশেষ তোমাদেরকে একটু আগে আমি যখন বসলাম, একটা ছেলে, আমি যখন ঢুকছিলাম, একটা ছেলে আমার সাথে কথা বলার সময় সে কি কথা বলে খুঁজে পাচ্ছে না, ভাইয়া ভাইয়া মানে মানে কথা খুঁজে পাচ্ছে না। তোমরা যখন মানুষকে ইমপ্রেস করার 5টি পরামর্শ দিই, 5টি কি পয়েন্ট বলে আমি শেষ করব। যখন মানুষের সাথে প্রথম দেখা হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা? একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে, প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তুমি যদি বলো ভাইয়া আমি মামুন, ভাইয়া, সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ, তোমার লেভেলটা সে বুঝতে পারবে। এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে, প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন ভাইয়া। হাসির মধ্যে ইটস ভেরি, হাসিটা একটা মাথা রাখতে হবে। হাসি 3 ধরনের হাসি আছে, আমাদের অ্যারাবিকে বলে 3 ধরনের হাসি আছে। একটা হচ্ছে তাবাসসুম, এটা মুস্কি হাসি, যেটা দাগ দেখা যাবে না, দাঁত দেখা যাবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে দেহেক, দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না। আর একটা হচ্ছে কাহ কাহ, মানে যে হাসিটা অট্ট হাসি। আল্লাহ রাসূল বলছে তোমরা অট্ট হাসি দিও না, অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে, তোমার মন মরে যাবে, অট্ট হাসি দিবে না, তোমরা সবসময় তাবাসসুম। এবং আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল সবসময় এমফেসাইজ করে তাবাসসুম, মুস্কি হাসিতে। এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন। তাবাসসুমা ফি ওয়াজহে আখি লাকা সাদাকা। আল্লাহ রাসূল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয়, প্রথমে তাকে একটা হাসি দিবা। হাসিটা একটা সাদকা, সাদকা মানে সোয়াব, দান করা, দান করা। মানে তুমি যদি কাউকে দান করো যেমন সোয়াব পাবা, তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সোয়াব পাবা। তার মানে আল্লাহ রাসূল সবসময় যে হাসতেন। একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের মতো আকসারা তাবাসসুমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসূল ছাড়া। তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা, যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা। হাসিটা কি হবে? মুস্কি হাসি। ভাইয়া কেমন আছে? ভাইয়া আমি মামুন ভাইয়া, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে, দ্বিতীয়ত আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে কেন কালো কালো লাগছে। মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ। তুমি যদি কাউকে ধরো আমার আজকে কালো লাগছে, তুমি আসে যদি বলো ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে, আপনি অন্য দিনে অনেক সুন্দর লাগে, তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে, আমি তোমার সাথে কথা বলবো আর? ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে, বাস্তবে কিন্তু আপনার তো সুন্দর না, তাহলে কি আমি তোমার সাথে আর কথা বলবো? তোমাকে বলতে হবে যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর। দেখবা তখন ভাইয়া তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। সুন্দর না লাগুক একটু প্রশংসা করেন, একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর, আপনাকে গিয়ে আপনার কাছে খুব ভালো লাগছে, স্যুটটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে। দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে, ভাইয়ার একটা কি হবে তোমার আগ্রহ। তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা, যার সাথে তুমি কথা বলবা, তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে। তুমি যে জিসান ভাইয়ের সাথে দেখা করতে যাবা, জিসান ভাইকে যাই বলে জিসান ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা, এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না। জিসান ভাই তো পলিটিক্স পছন্দ করেন, তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো এ হবে। তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ক্লাব আপনার দেখেছি, আপনি এটা প্রেসিডেন্ট, অসাধারণ কাজ করে, আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি। তো জিসান বলবেন না ছেলেটা আমাকে নিয়ে কি তার ধারণা আছে। বা তো মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম। তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা। পিজিটিং চিনেন তো? আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া টোকুন চলে আসছে, হ্যাঁ, আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং, এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি, এই মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না। তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না, মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময়। মানে মাঝখানে যে এ দাও কি বলে এ দেখাও, এই যেগুলো দেখানো যাবে না। পারবা তো ইনশাল্লাহ? মানুষকে ইমপ্রেস করার জন্য এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা। আমি সর্বশেষ আমার মনে আছে 2014 সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা দারুণ চিড়িয়াখানা, মুম্বাইতে একটা দারুণ চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানায় একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। তো এই বানর ধরার প্রক্রিয়া শেখাচ্ছে। দেখলাম একটা ছিদ্র দিয়ে একটা বাদাম এবং কিছু কলা রাখা হয়েছে। বানর আবার বাদাম এবং কলা পছন্দ করে, সে যখন বাদাম এবং কলাটা নিতে যায় তখন সে এটা নেওয়ার পরে হাতটা আর বের করতে পারে না, কারণ কলাটা হাতে নিলে হাত বড় হয়ে যায়, বের করতে পারে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কীভাবে বলো তো? বাদাম এবং কলাটা ছেড়ে দিলে, কিন্তু সে এটা ছাড়তে পারে না। তোমাদের মধ্যে এরকম অনেক বাদাম আছে। আড্ডা ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, স্মার্টফোন ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেমিং ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা।